আমি দোকান থেকে যাই কিনতাম দোকানদার আমার কাছ থেকে মাত্র 50 টাকায় নিত। একদিন জিজ্ঞেস করলাম, আপনি আমার কাছ থেকে জিনিসের দাম এত কম কেন নেন? সে বলল, কালকে সন্ধ্যার পরে আমার বাড়িতে এসো, তখন বলবো। আমি সন্ধ্যার পরে তার বাড়িতে গেলে সে আমাকে বাড়ির স্টোর রুমে নিয়ে আমার সাথে যা করলো তাতে আমার আর্তনাদ বেরিয়ে গেল। কেননা হ্যালো বন্ধুরা, স্বাগতম। আমি আপনাদের সবার কাছে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে এসেছি। আপনার এই গল্পটা খুব ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক করো। সম্পর্ক আপন হোক বা সৎ, ইচ্ছা থাকলে একজন মানুষ আনন্দের সাথেই প্রতিটি সম্পর্ক বজায় রাখতে পারে। আমার ছেলে অসুস্থ, আমার কাছে ওর ওষুধ কেনার টাকাও নেই। ভীষণ অসুবিধায় পড়ে একজনের কাছে 1000 টাকা ধার চাইলাম। সে আমাকে টাকাটা দিলে আমি বাড়িতে ফিরে আসি। প্রথমে ভাবলাম বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, কিন্তু তারপরে আবার ভাবলাম খালি পেটে তো ওষুধও কাজ করবে না। কিন্তু আমার কাছে এই 1000 টাকাই আছে, তাই দিয়ে আমাকে বাচ্চার খাবার এবং ওষুধের ব্যবস্থা করতে হবে। প্রথমে বাচ্চার খাবারের কথা ভেবে বাজারে গিয়ে দোকানদারের কাছ থেকে চাল, ডাল, তরি তরকারি কিনলাম। ভয়ে ভয়ে আমি তাকে 500 টাকার একটা নোট দিলাম। না জানি এসব জিনিসের দাম কত হবে, তবে দোকানদার আমাকে টাকা কেটে কিছু টাকা ফেরত দিল। বাড়িতে এসে টাকা গুনতে গিয়ে বুঝলাম দোকানে খুব ভিড় থাকার কারণে দোকানদার ভুল করেছে। মনে মনে ভাবলাম সেও গরিব মানুষ, আমি গিয়ে তাকে টাকা ফেরত দিয়ে আসি। কিন্তু আবার ভাবলাম এটা হয়তো ভগবানের তরফ থেকে আমার জন্য কিছু সাহায্য, তাই আগে গিয়ে বাচ্চার জন্য ওষুধ কিনে নিয়ে আসি। আমি ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওষুধ নিয়ে এলাম। এরপরে রান্না বান্না করে বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়ানোর পর দোকানদারের কথা ভাবতে লাগলাম যে সে হয়তো পরে নিজের ভুল বুঝতে পেরে খুব অনুতপ্ত হয়েছে। আমার কাছে কিছু টাকা বেঁচে আছে। মনে মনে ভাবলাম সকাল সকাল গিয়ে তাকে বাকি টাকা দিয়ে দেব। যদি কম পড়ে তাহলে পরে দেওয়ার কথা বলবো, সে নিশ্চয়ই রাজি হবে। কিন্তু আমি পরে বুঝতে পারলাম যে এটা ওই দোকানদারের ভুল না, বরং আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমার বাবা একজন মাতাল এবং জুয়ারি। মা লোকের বাড়িতে কাজ করতেন। আমার বাবা জুয়াতে টাকা হেরে এক বুড়োর থেকে টাকা নিয়ে দিদিকে তার সাথে বিয়ে দিয়ে দেয়। ফলে আমরা দুই বোন একে অপরের থেকে আলাদা হয়ে পড়ি। আমি বাবার কুদৃষ্টি থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করতাম, কিন্তু বিধাতার লেখন কে খণ্ডাতে পারে। শেষ অবধি আমার বয়স যখন 16 বছর, তখন আমার বাবা জুয়ায় হেরে আমারও বিয়ে দিয়ে দেন। আমার বিয়ে যার সাথে হয় সেও আমার বাবার মতোই একজন মাতাল এবং জুয়ারি। আমার মায়ের মতো আমিও মানুষের বাড়িতে কাজ করতে শুরু করি। আমার বেতনের টাকা স্বামীর হাত থেকে বাঁচাতে বিভিন্ন উপায় অবলম্বন করতাম। কখনো কাপড়ের ভাঁজে, আবার কখনো মশলার কৌটোয় টাকা লুকিয়ে রাখতাম। কিন্তু তবুও ও আমার কাছ থেকে টাকা কেড়ে নিত। আমার 3টি সন্তান। আমি খুশি যে ঈশ্বর আমাকে 3টিই ছেলে দিয়েছেন, কোনো মেয়ে দেননি যাকে ওর বাবা জুয়ায় হারাতে পারে। এভাবেই দিন চলছিল। মাঝে মাঝে সপ্তাহখানেক পরে আমার স্বামীর বাড়ির কথা মনে পড়তো এবং বাড়িতে এসে যা কিছু দামি জিনিসপত্র দেখত তাই নিয়ে বিক্রি করে দিত। কিছু না পেলে ও আমাকে মারধর করত। যখন আমার ছেলেরা আমাকে বাঁচানোর চেষ্টা করত তখন ও বাচ্চাদেরও মারধর করত। কেবলমাত্র এইটাই শান্তি যে বাড়িটি আমার নামে, তাই ও এটা বিক্রি করতে পারতো না। আমার বিয়ের পরে আমার শ্বশুর তার ছেলের কাজকর্ম দেখে এই বাড়িটা আমার নামে লিখে দিয়ে যান। এটা তিনি তার জীবদ্দশায় খুব ভালো কাজ করে গেছেন। অন্তত আমার ছেলেদের মাথা গোঁজার ঠাঁই আছে, যেটা ওর বাবা বিক্রি করতে পারবে না। আমাদের আশেপাশের মহিলাদের অবস্থা আমার মতোই। তারাও লোকের বাড়িতে কাজ করে ছেলে মেয়েদের মুখে দুমুঠো খাবার তুলে দেয়। আজ আমার ছোট ছেলের অসুস্থতার কারণে আমি একজন সৎ গরিব মানুষের টাকা মেরে দিয়েছি। এটা ভেবেই মনে শান্তি পাচ্ছিলাম না। কয়েকদিন পরেই আমার ছেলের শরীর কিছুটা ভালো হয় আর আমি বেতনও পেলাম। তাই ভাবলাম যাই হোক, দোকানদারের টাকাটা দিয়ে আসি আর বাড়ির জন্য কিছু নিয়েও আসি। তাই বাজারে এলাম, কিন্তু ওই দোকানদার আমাকে দেখেও না দেখার ভান করে অন্য গ্রাহকদের মাল দিতে লাগলো। আমি তার ব্যবহার দেখে অবাক হয়ে গেলাম।
কিন্তু আবার ভাবলাম সে হয়তো সবাইকে জিনিসপত্র দেওয়ার পরে আমার সঙ্গে কথা বলবে, আমাকে ওকে আগে টাকাও দিতে হবে। তাই দোকানেই দাঁড়িয়ে রইলাম। সবাইকে জিনিস দেওয়া শেষ করে সে আমার দিকে তাকিয়ে বললেন, কি চাই? আমি তাকে বললাম, তুমি আমাকে আগেরবার ভুল করে বেশি টাকা ফেরত দিয়েছিলে। কিন্তু সে আমার কথা পুরোপুরি উপেক্ষা করে জিজ্ঞেস করলো, এখন কি চাই? আমি কয়েকটা জিনিসের নাম বললে সে জিনিসগুলো মেপে আমাকে দিলে। আমি জিজ্ঞেস করলাম কত টাকা হয়েছে। সে আমার মুখের দিকে তাকিয়ে যা বলল তা শুনে আমি হতবাক হয়ে গেলাম। সে আমার কাছে মাত্র 50 টাকা চাইলো। আমি ভাবলাম তার হয়তো কিছু ভুল হচ্ছে, তাই একটা 500 টাকার নোট বের করে তাকে দিলাম। কিন্তু সে মাত্র 50 টাকা কেটে বাকি 450 টাকা ফেরত দিয়ে দিল। আমি তাকে বললাম যে এসবের দাম তো অনেক বেশি হবে। সে আমার কথা গ্রাহ্য না করে অন্য গ্রাহকের সাথে কথা বলতে শুরু করে দিল। আমি হতবাক হয়ে বাড়িতে ফিরে এলাম। এখন তো এটাই প্রতিদিনের রুটিন হয়ে গেছে। যখনই আমি ওই দোকানে যেতাম, আমি যত জিনিসই নেই না কেন সে আমার কাছ থেকে 50 টাকায় নিত। কখনো কখনো জিনিসপত্রের দাম তো 400-500 টাকা পর্যন্ত হয়ে যেত, কিন্তু তবুও সে আমার কাছ থেকে 50 টাকার বেশি নিত না। আর দোকানদার সব সময় চেষ্টা করতো যাতে সব গ্রাহক চলে যায় বা গ্রাহকরা আসার আগেই সে আমাকে জিনিসপত্র দিয়ে দিত। তারপরে অন্য গ্রাহকদের দিকে ধ্যান দিত, যাতে কেউ না বুঝতে পারে যে সে মাত্র 50 টাকায় আমাকে এত সব জিনিস দিচ্ছে। প্রথম এই ব্যাপারটা আমার খুব অদ্ভুত লাগতো, কিন্তু এখন যেহেতু দাম কম নেওয়ার কারণে আমার ছোটোখাটো দরকারি জিনিস পূরণ হচ্ছিল, তাই আমি সব সময় তার কাছ থেকেই বাজার করতাম। 3 মাস হয়ে গেছে আমি প্রতিদিন বা সপ্তাহে অন্তত একবার তার দোকানে বাজার করতে যেতাম। আমি যখনই তার দোকানে জিনিস কিনতে যেতাম, সে সব সময় আমার কাছ থেকে মাত্র 50 টাকায় নিত আর আমাকে সবচেয়ে ভালো ফ্রেশ জিনিস বের করে দিত। আমি আমার প্রতিবেশীদের কাউকেই এই কথা বলতে পারিনি, কেননা সে আমাকে ছাড়া আর কাউকেই কম টাকায় জিনিসপত্র দিত না। আমি মনে মনে ভাবতাম যাতে ওই দোকানদারের কাছে না যেতে হয়, কিন্তু তার কাছ থেকে বাজার নিলে বেঁচে যাওয়া টাকা দিয়ে আমাদের অনেক চাহিদা পূরণ হতো। আমি তো আমার এক ছেলেকে স্কুলেও ভর্তি করতেও পেরেছি। এই সমস্ত কারণে আমাকে এই দোকান থেকেই বাজার নিতে হতো। যদি আমাকে অন্য কোনো দোকান থেকে কিনতে হতো, তাহলে আমাকে সম্পূর্ণ টাকায় দিতে হবে, যা আমি দিতে পারতাম না। আমি সব সময় ভাবতাম যে আমি তাকে জিজ্ঞেস করব এই 50 টাকার রহস্য কী, আর সে একমাত্র আমাকেই কেন এত কম টাকায় বাজার দেয়। কিন্তু এর জন্য সবচেয়ে দরকারি হলো তার দোকানে যেন কোনো গ্রাহক না থাকে। কিন্তু আমি যখনই তার দোকানে যেতাম তখনই খদ্দের থাকতো, তাই আমি তার সাথে কথা বলার সুযোগ পেতাম না। যদি ওর কোনো খারাপ উদ্দেশ্য থাকতো তাহলে আমি বুঝে যেতাম, কেননা আমি মহিলা, আর মহিলারা এই সব বিষয় চট করে বুঝতে পারে। তার এমন কোনো উদ্দেশ্য আছে বলে মনে হচ্ছিল না, কারণ সে আমার দিকে কখনো সেভাবে তাকাতোই না। আসলে সে কোনো মেয়ের দিকেই সেভাবে তাকাতো না, আর এটাই তার ভালো চরিত্রের সবচেয়ে বড় প্রমাণ। দারিদ্র্যর কারণে যদি সে আমাকে সাহায্য করতে চায়, তাহলে আশেপাশে আমার মতো গরিব অনেক আছে যাদের সাহায্যর প্রয়োজন। আশেপাশে তো এমন লোকও ছিল যাদের মাঝেই না খেয়েই কাটতো। তাহলে কেন সে তাদের সাহায্য না করে আমাকেই সাহায্য করে? এই জিনিসটি আমাকে ভাবতে বাধ্য করে। আমার সমস্ত প্রশ্নের উত্তর একমাত্র ওই দোকানদারের কাছেই আছে, কিন্তু আমি তার সাথে কথা বলার সুযোগ পাচ্ছিলাম না। যে বাড়িতে আমি কাজ করতাম সেখানে একদিন একটা বিরাট বড় অনুষ্ঠানের আয়োজন হয়। বাড়ির মালকিন আমাকে দোকান থেকে জিনিসপত্র নিয়ে আসতে বলেন। আজকে আমার পা একাই আমাকে সেই দোকানের দিকে নিয়ে যেতে লাগলো। আর মনে মনে আমি ভাবলাম, আজকে তো কমসে কম 10 থেকে 12,000 টাকার বাজার লাগবে। আজকে এই দোকানদার কি করবে? আমি দোকানে গিয়ে যখন তার হাতে লিস্ট ধরিয়ে দিলাম, তখন তার মুখ বিস্ময়ে হা হয়ে গেল। তারপরেও সে চুপচাপ জিনিস ওজন করতে লাগলো। যখন টাকা দেওয়ার পালা এলো, তখন আমি তাকে মালকিনের দেওয়া সব টাকা দিয়ে দিলাম। কিন্তু বরাবরের মতো সে সেখান থেকে 50 টাকা রেখে বাকি টাকা যখন আমাকে ফেরত দিতে যাবে, তখন আমি বললাম যে
এই বাজার আমার না, মালকিনের জন্য নিচ্ছি। তখন তার বিস্মিত মুখে হাসি ফুটে উঠল এবং তিনি সমস্ত জিনিসের দাম কেটে আমাকে 430 টাকা ফেরত দিল। এবার আমি নিশ্চিত হলাম যে সে কেবলমাত্র আমাকেই কম দামে জিনিস দেয়। সেই সময় তার দোকানে অন্য গ্রাহকও উপস্থিত ছিল, সেই জন্য আমি তাকে আর কোনো প্রশ্ন করতে পারিনি। মালকিনের বাড়িতে কাজে ব্যস্ত ছিলাম, তাই পরের 2 দিন দোকানে যাওয়ার সময়ও পাইনি। তৃতীয় দিন যখন তার দোকানে গেলাম, তখন তার দোকানে তার সাথে একটা ছেলে ছিল। ছেলেটি তাকে দোকানের কাজে সাহায্য করছিল। যথারীতি দোকানদার আমাকে 50 টাকায় সমস্ত জিনিস দিয়ে দিল, কিন্তু এই ছেলেটি থাকার কারণে আমি তাকে কোনো প্রশ্ন করতে পারলাম না। কয়েকদিন পরে যখন আবার দোকানে গেলাম, তখন দোকানে শুধু সেই ছেলেটিই ছিল। কম টাকায় জিনিস কেনা আমার অভ্যাস হয়ে গেছিল, কিন্তু আমি হতবাক হয়ে গেলাম যখন ছেলেটিও সব জিনিসের দাম মাত্র 50 টাকায় নিল। আমি ছেলেটিকে জিজ্ঞেস করলাম কেন ও আমার কাছ থেকে মাত্র 50 টাকা নিল। তখন সে বলল এই ব্যাপারটা তো ও নিজেই বুঝতে পারছে না যে দোকানের মালিক ওকে কেন এই কথাটা বলেছিল। ও শুধু মালিকের আদেশ পালন করছে। দোকানের মালিক ওকে বলেছিল যে আমি যখনই এখান থেকে যাই কিছু কিনে না কেন 50 টাকা নিতে হবে। আমি ওকে জিজ্ঞাসা করলাম তোমার মালিক কখন আসবে, কিন্তু আমার এই কথার কোনো উত্তর দিল না। এখন তো আমি আরও টেনশনে পড়ে গেছি। আমি আমার প্রশ্নের উত্তর জানতে চাই, কেননা এইসব আমার অসম্ভব বলে মনে হচ্ছিল। এখন তো সব সময় ছেলেটাই দোকানে থাকে, যদিও বাজার তো আমি একই রকম পাচ্ছিলাম আর ভালোও পাচ্ছিলাম, কিন্তু আমি আমার প্রশ্নের উত্তর পাচ্ছিলাম না। এখন আমার বড় 2 ছেলেও স্কুলে যেতে শুরু করেছে। ওদের নিয়ে আমি একটা ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখছি। আর এই সবই সম্ভব হয়েছিল শুধুমাত্র কম দামে বাজার পাওয়ার কারণে। এর আগে আমি বাচ্চাদের জন্য দুবেলা খাবার জোগাড়ের বাইরে কিছু ভাবতেই পারতাম না। যখন থেকে আমার কাছে টাকা বাঁচতে শুরু করে, তখন থেকেই আমি তাদের লেখাপড়ার ব্যাপারেও ভাবতে শুরু করি। এখন আমি কিছুটা আশা দেখতে পাচ্ছি যে আমার সন্তানরা পড়াশোনা করে কোনো ভালো জায়গায় পৌঁছতে পারবে, আর আমার হয়তো এই নরকের জীবন শেষ হবে। আমি খুব একটা পড়াশোনা জানতাম না, কিন্তু কোনো রকমে হিসাব করতে পারতাম। যখন থেকে এই জিনিসটা শুরু হয়েছে, আমি নিজের মতো করে জিনিসপত্রের হিসাব লিখতে শুরু করেছি, যাতে ভবিষ্যতে যদি আমার অবস্থা পরিবর্তন হয় বা আমার হাতে টাকা আসে, তবে আমি দোকানদারের টাকা মিটিয়ে দেব। দোকানদারের এই কথাটা আমি আমার বাচ্চাদেরকেও বলিনি, কারণ বাচ্চারা যদি কথা বলার সময় বন্ধুদের কাছে বলে দেয়, তাহলে সেটা আমার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। কেননা এই জিনিসটা আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে। আমি গরিব কিন্তু চরিত্রহীন না, কিন্তু কেউ এটা বুঝতে চাইবে না। সবাই প্রশ্ন তুলবে যে দোকানদার তোমাকে কেন এত কম দামে বাজার দেয়। এই ঘটনাটা প্রায় 7-8 মাস হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমি তাকে জিজ্ঞেস করতে পারিনি। অবশেষে একদিন সুযোগ পেলাম, কাজ থেকে সন্ধ্যায় ছুটি পেলাম, তাই দোকানে যেতে দেরি হয়ে গেল। কিন্তু দোকানে গিয়ে দেখলাম দোকানদার আজকে নিজেই দোকানে আছে। সেই ছেলেটিও আজকে দোকানে নেই, আর কোনো খদ্দেরও ছিল না। ফাঁকা পেয়ে আমি তাকে কঠোর স্বরে প্রশ্ন করলাম, তুমি এত জিনিস কেন মাত্র 50 টাকায় দাও আমাকে? আর কী কারণে তুমি আমাকে এভাবে সাহায্য করছো? তখন সে বলল, এটা তোমার উপকারে আসে কি না? আমি তাকে বললাম, হ্যাঁ, আমি আমার 2 ছেলেকে স্কুলে ভর্তি করাতে পেরেছি, আর বাড়ির দরকারি কয়েকটা ছোটোখাটো জিনিসও নিয়েছি, যেগুলো আমি আমার স্বামীর নজর থেকে দূরে সরিয়ে রেখেছি। সে বলল, আমি তো তোমাকে সাহায্যই করতে চেয়েছিলাম। আজ পর্যন্ত কখনো আমি তোমাকে খারাপ নজরে দেখিনি, আর এটা তুমিও জানো। আমার উদ্দেশ্য ছিল শুধুমাত্র তোমাকে সাহায্য করা। কিন্তু আমার মনে এই প্রশ্নটা থেকেই গেল যে সে যদি আমাকে সাহায্য করতে চায়, তাহলে এখানে অনেক লোক আছে যাদের সাহায্যর খুব প্রয়োজন। কারণ যে জায়গায় তার দোকান, তার আশেপাশে আমরা সবাই গরিব। তাহলে সে শুধুমাত্র আমাকেই সাহায্য কেন করছে? আমি তাকে এই প্রশ্ন করলে সে ঘাবড়ে গেল এবং বলল, তোমার প্রশ্নের উত্তর আমার কাছে আছে, কিন্তু আমি দিতে চাই না। তখন আমি জেদ করে বলি, তুমি আমার প্রশ্নের জবাব দাও, না হলে আমি তোমার দোকান থেকে জিনিসপত্র কিনবো না। এই কথা শুনে সে খুব টেনশনে পড়ে গেল আর বলল, আমি তোমার সব প্রশ্নেরই উত্তর দেব, কিন্তু বাজার তোমাকে আমার দোকান থেকেই নিতে হবে।
আমি রাজি হলে সে সন্ধ্যার পর আমাকে তার বাড়িতে যেতে বলল, আর সেখানেই বসেই সে আমার সমস্ত প্রশ্নের উত্তর দেবে। আমি তার বাড়িতে যেতে চাইতাম না, তাই বললাম আমার সমস্ত প্রশ্নের উত্তর এখানেই দিয়ে দাও। কিন্তু সেই সময় অন্য একজন লোক দোকানে এসে পড়ল, তাই আমাকে চুপ হয়ে যেতে হলো। আমি সেই সময় তো তার দোকান থেকে বাজার নিয়ে বাড়িতে চলে এলাম, কিন্তু এখন আমার পুরো রাত এই দুশ্চিন্তায় কেটে গেল যে সে কেন আমাকে তার বাড়ি যেতে বলল, তাও সন্ধ্যার পরে। কিন্তু যদি আমি না যাই তাহলে হয়তো এই জীবনে আমি এই প্রশ্নের উত্তর পাবো না। আর যদি যাই, আরও যদি আমার সাথে উল্টো পাল্টা কিছু করে, তখন ছেলেদের উপর আমার কোনো ভরসা নেই, কেননা আমার জীবনে আসা সব পুরুষেরা একই রকম ছিল। শুধু এই দোকানদারকে আমার কিছুটা ভালো মনে হয়েছিল, কিন্তু সে কেন আমাকে একা তার বাড়িতে যেতে বলেছে, তাও সন্ধ্যার পরে। সারা রাত চিন্তা করার পর সিদ্ধান্ত নিলাম যে আমাকে একবার হলেও যেতেই হবে। আর আমি এতটাও দুর্বল নই যে কেউ আমার সাথে উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করলে আমি নিজেকে বাঁচাতে পারবো না। এখন আমি অধীর আগ্রহে সন্ধ্যার জন্য অপেক্ষা করতে লাগলাম। কাজ থেকে তাড়াতাড়ি ফিরে এসে ছোট ছেলেকে বড় দুই ছেলের কাছে রেখে ওদের বুঝিয়ে বললাম বাড়ির বাইরে না যেতে। কিছুক্ষণের মধ্যেই আমি ফিরে আসব। আমি একটা জরুরি কাজে যাচ্ছি। আমি আমার শাড়ির ভেতরে একটা ছোট্ট ছুরি লুকিয়ে নিয়ে যেতে শুরু করলাম। এই কারণেই ছুরিটা নিয়েছি, যাতে কোনো প্রবলেমে পড়লে কাজে লাগাতে পারি। আমি যতই ওই বাড়ির দিকে এগোচ্ছিলাম, ততই আমার হার্টবিট বেড়ে যাচ্ছিল। তার বাড়ির দরজায় পৌঁছানোর পরেও আমার মন বলছিল আমি যেন ফিরে যাই। যেভাবে চলছে সেভাবেই চলুক, আমার প্রশ্ন করার কী দরকার? আমার চাহিদা তো পূরণ হচ্ছে। আমার সন্তানরা দুবেলা খেতে পাচ্ছে, লেখাপড়া করতে পারছে। আমার এই রহস্যটাকে রহস্যই থাকতে দেওয়া উচিত। কিন্তু আমার অন্তরাত্মা আমাকে স্থির থাকতে দিচ্ছিল না। বারবার আমার মনে এই ভাবনা আসছিল যে একবার অন্তত ভেতরে যাওয়া উচিত। আমি দরজায় টোকা দিলাম। দরজায় টোকা দেওয়ার সাথে সাথেই আমার হার্টবিট বেড়ে গেল এবং এটা আমার ভুল সিদ্ধান্ত বলে মনে হতে লাগলো। আমি এখান থেকে ফিরে যাওয়ার আগেই দরজা খুলে গেল, আর দোকানদার মুখ বের করে আমাকে দেখে তার মুখে হাসি ফুটে উঠল। সে আমাকে ভিতরে আসতে বলল। যেহেতু এতদূর এসেই পড়েছি, তাই আমাকে বুকে সাহস আনতেই হবে। আমি ভয়ে ভয়ে ঘরের ভেতরে ঢুকলাম এবং আমার শাড়ির ভেতরে লুকোনো ছুরিটা ধরে রাখলাম। আমি ভিতরে ঢুকলে সে আলোর সুইচটা অন করলো, আর আলো জ্বালানোর সাথে সাথে আমি যা দেখলাম তাতে আমার অন্তরাত্মা উড়ে গেল। মনে হলো যেন ঘরের ছাদ আমার মাথায় ভেঙে পড়েছে। আমার বাবা মা যেদিন আমাকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়েছে, তখন থেকে বাবা মায়ের সাথেও আমার কোনো সম্পর্ক ছিল না। আমি জানতামও না আমার দিদি এবং আমার বাবা মা কী অবস্থায় আছে। আমি মনে মনে ভেবেই নিয়েছিলাম যে তারা আমার জন্য মরে গেছে। কিন্তু মাঝে মাঝে আমার মায়ের কথা মনে পড়তো। বিয়ের 3 বছর পরে একদিন জানতে পেরেছিলাম যে আমার বাবা মাকেও জুয়াতে হেরে বসেছে। আমি কখনো ভাবিও নি যে তাদের সঙ্গে আমার আবার কখনো দেখা হতে পারে। ঘরের মধ্যে বিছানায় আমি আমার বাবাকে শুয়ে থাকতে দেখলাম। তাকে দেখেই আমার ঘৃণা হচ্ছিল। আমার এই যে অবস্থা, তার জন্য একমাত্র দায়ী এই মানুষটাই। কিন্তু তার অবস্থা এতটাই খারাপ যে আমি তাকে ঘৃণা করতেও পারছিলাম না। আমার পিছনে দাঁড়িয়ে দোকানদার আমাকে জিজ্ঞেস করলো, তুমি এনাকে চিনতে পারছো? আমি বাকরুদ্ধ হয়েছিলাম, কোনো উত্তর দিতে পারছিলাম না। আমার অবস্থা দেখে সে বলল, এই লোকটা তোমার বাবা, আর ইনি শুধু তোমার নয়, আমারও বাবা। আমি তোমার ভাই। এই কথা শুনে আমি হতবাক আর হতভম্ব হয়ে গেলাম। এটা কিভাবে হতে পারে? এই মানুষটা কিভাবে আমার ভাই হতে পারে? কারণ আমরা তো মাত্র 2 বোনই ছিলাম। আমি মনে মনে ভাবছি, আজ এত বড় একটা ঝটকার পর আরও একটা ঝটকা সহ্য করতে পারবো তো? এগিয়ে গিয়ে বাবার অবস্থা দেখে আমার চোখে জল চলে এলো। তার প্যারালাইজ হয়েছে, সে কথাও বলতে পারছে না, আর হাতও নাড়াতেও পারছিল না। শুধু আমার দিকে তাকিয়ে তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। আমি দোকানদারকে বললাম, তুমি আমার ভাই কিভাবে হতে পারো?
আমরা তো শুধু দুই বোনই ছিলাম, আর বাবাকেই বা তুমি কোথায় পেলে? তখন সে আমাকে বলল, আমার বিয়ের 1 বছর পরেই আমার বাবা আমার মাকেও জুয়ায় হেরে বিক্রি করে দেয়, কিন্তু পরে আবার জুয়াতে কিছু টাকা জিতে একজন মহিলাকে কিনে আনেন। এই ঘটনার 1 বছর পরে দোকানদারের জন্ম হয়, কিন্তু তার জন্মের সময় তার মা মারা যায়। আর ভগবানের চমৎকার যে, দোকানদারের মা যার বোন ছিল তার সাথেই আমার মায়ের আবার বিয়ে হয়েছিল। আমার মা ওকে কোলে পিঠে করে মানুষ করে এবং ওকে বোঝাতে পেরেছে যে কোনটা ভালো আর কোনটা খারাপ। যখন ও একটু বড় হলো তখন মা তাকে বোঝাতো যাতে সে তার বাবার মতো না হয়। আমার মা 5 বছর আগেই মারা গেছেন, আর সে বড় হয়ে বোনেদের সম্পর্কে জানার চেষ্টা করে এবং জানতে পারে বড় দিদি সন্তানের জন্ম দিতে গিয়ে মারা গেছে। এখন এই পৃথিবীতে তার নিজের বলতে ছিল এক দিদি এবং বাবা। সে আমাদের দুজনের সম্পর্কে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে। পড়াশোনা না করার কারণে ও কোনো চাকরি পায়নি, সেজন্যই ও একটি দোকান দেয়। সে কঠোর পরিশ্রম করে দোকানটাকে দাঁড় করায়। একদিন ও বাবার সাথে দেখা করতে গেলে তাকে যে অবস্থায় দেখতে পায় সেটা দেখে তার কষ্ট হয়, তাই সঙ্গে করে নিয়ে আসে। এখন সে ছেলেটিকে দোকানে রাখে, কারণ বাবার সাথে তাকেও বাড়িতে থাকতে হয় বাবার দেখাশোনা করার জন্য। বাবা কথা বলতে পারতো না এবং নিজের হাতে কিছু খেতেও পারতো না। আমার সম্পর্কে ও সমস্ত তথ্য জোগাড় করে। আমার সম্পর্কে জানার পর ওর খুব খারাপ লেগেছিল, তাই সে তার সামর্থ্য অনুযায়ী আমাকে সাহায্য করার চেষ্টা করত এবং সে 50 টাকাও নিত, যাতে আমার আত্মসম্মানে না বাধে। আমাকে বিনামূল্য বাজার দিলে হয়তো আমি পরের দিন ওর দোকানে যেতাম না, কারণ আমি প্রথমে ভেবেছিলাম যে সে ভুল করে আমাকে বেশি টাকা ফেরত দিয়েছে। কিন্তু যখন সেই টাকায় আমার সংসারের অন্যান্য চাহিদা পূরণ হতে লাগলো, তখন আমি নিজেই তার দোকানে যেতে লাগলাম। সে ইচ্ছা করে আমার কোনো প্রশ্নের উত্তর দিত না, কারণ এটা ছিল এক গরিব ভাইয়ের তার দরিদ্র বোনকে সাহায্য করার প্রচেষ্টা। সব শুনে আমার চোখে জল এসে পড়ে এবং আমি ভগবানের কাছে ধন্যবাদ জানালাম যে, ভগবান যদিও আমাকে স্বামী ও বাবা রূপে ভালো মানুষ দেননি, তবে তিনি আমাকে ভাই রূপে একজন ভালো মানুষ দিয়েছেন। এখন আমি মনে মনে ভাবছি আমার 3 ছেলেকে সঠিক পথ দেখাবো এবং লেখাপড়ার পাশাপাশি তাদের ভালো মানুষ হওয়ার শিক্ষা দেব। সেই সাথেই আমি আমার বাবাকে মন থেকে ক্ষমা করে দিয়েছি, কারণ তিনি আমাদের সাথে যা করেছিলেন তার শাস্তি তিনি এই জীবনেই পেয়ে গেছেন। আমি আমার মায়ের পক্ষ থেকেও তাকে ক্ষমা করে দিয়েছি এবং ভাইকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি তার বাড়িতে এসে বাবার যত্ন নেব। এরপরে আমার স্বামীর সম্পর্কে আমার ভাই বলল যে তাকে কিছু লোকের সাহায্য ধরে নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করিয়েছে এবং খুব তাড়াতাড়ি সে একজন ভালো মানুষ হয়ে আমার সামনে ফিরে আসবে। আমি এমন কোনো শব্দ খুঁজে পাচ্ছিলাম না যার দ্বারা আমি আমার ভাইকে ধন্যবাদ জানাতে পারতাম। ও আমার নিজের মায়ের পেটের ভাইও না, কিন্তু মায়ের লালন পালনের ঋণ শোধ করার জন্য তার সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করেছে। গুরুজনরা সত্যিই বলেন যে শিক্ষার জোর অনেক। আমার বাবার রক্ত তার শিরায়, কিন্তু মায়ের শিক্ষা তার রক্তের দোষকে কাটিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। নমস্কার।